Dear student, Assalamu alaikum. You are the most welcome in my class. After many days, I am going to start your online class. For many reasons, our classes were stopped. Today we are going to start our new class. And at first we beginning the great expression gratitude to our Allah. We are saying the great gratitude to our Allah. That's why still we are alive in spite of being a coronavirus at the present time through the whole world. At first we have to take care ourselves as the COVID-19 is going on all through the world. That's why again before starting our class we say great gratitude to our Creator of Allah who has given me alive, and that's why again we are saying Alhamdulillah for this reason. Dear student, today we are going to start the class of the transformation of sentence. You see the transformation of sentence. Transformation of sentence. This is our topic of the class. Actually, dear student, what is the transformation? Why are we learning the transformation? Transformation is not only a topic but also it is the topic of our syllabus for all the students. Those students may be class 9, 10, 6, 7, 8 or intermediate level. Transformation of sentence is in every classes as our textbook. That's why newly we are going to start the topics of the transformation of sentence. You see, I have written here transformation of sentence. What is the meaning of the transformation of sentence? Just you can say বাক্য রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্য রূপান্তর। আজকে এই অধ্যায় নিয়ে এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। We can continue the transformation of sentence as the topic of today's class. See, transformation of sentence means বাক্য রূপান্তর. Actually, what is the transformation of sentence? What is called the transformation of sentence? Dear students, in Bangla we can say বাক্যের গঠন পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে না, এমন নিয়মকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আমরা এটা লিখে নিতে পারি, বাক্যের গঠন পরিবর্তন হবে, বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, এরকম নিয়মকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, এটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। জাস্ট উই আর প্রেজেন্টিং সাম এক্সাম্পলস, উই আর presenting some important examples to identify the transformation of sentence. See, man is mortal. Man is mortal. এই বাক্যের অর্থ হচ্ছে মানুষ মরণশীল। Man is mortal, এই বাক্যটির অর্থ হচ্ছে মানুষ মরণশীল। তাহলে আমরা আগেই বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, এরকম নিয়মকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল, এটাকে যদি লিখি আমরা ম্যান ইজ নট ইমর্টাল, তাহলে এটার অর্থ হচ্ছে মানুষ অমর নয়। প্রথম বাক্যের অর্থ ম্যান ইজ মর্টাল, এটার অর্থ হবে মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমর্টাল, এটার অর্থ মানুষ অমর নয়, মানে মানুষ চিরদিন বাঁচে না। তাহলে আমরা দেখতে পেলাম বাক্যের অর্থ এখানে ঠিকই পরিবর্তন, বাক্যের গঠন চেঞ্জ হয়েছে কিন্তু অর্থ এক আছে, এই কারণে এটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আরও উদাহরণ দেখব। সি দ্য এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, হি ইজ আ গুড ম্যান, সে একজন, হি ইজ আ গুড ম্যান,
একজন ভালো মানুষ। এটাকে যদি আমরা বাক্য রূপান্তর করি তাহলে এটার বাক্যটি হবে হি ইজ নট আ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ নয়। হি ইজ আ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ নয়। বাক্যটি আমরা দেখতে পাবো এখানে হি ইজ নট এ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ নয়। তাহলে আমরা দেখতে পেলাম হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এটাকে যখন আমরা বাক্য রূপান্তর করলাম দেখলাম হি ইজ নট আ ব্যাড ম্যান। এটা বাক্য পরিবর্তন ঠিকই হয়েছে কিন্তু অর্থ এক আছে। কিভাবে অর্থ এক আছে? ডিয়ার স্টুডেন্ট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। হি ইজ নট আ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ নয়। তার মানে হচ্ছে কি, সে একজন ভালো মানুষ। স্টুডেন্ট, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে শিখতে পারি আমরা এটা দেখব। তাহলে আমরা আজকে দেখলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। This is called the transformation of sentence. So, I want to ask you a question. What is transformation of sentence? We can say transformation of sentence is a one kind of sentence in which way we can change the pattern of the sentence, but we never change the meaning of the sentence. This is called the transformation of sentence. For example, man is mortal, man is not immortal. Here, sentence pattern is changed, but the meaning is same. So, there are many kinds of topics belonging to the transformation of sentence. Transformation of sentence শিখতে হলে এটার মধ্যে অনেক উপকরণ আছে, আজকে আমরা সেটা জানব। তাহলে চলো, let us try to know what are the functions of the transformation of sentence. চলো বন্ধুরা, কোন কোন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টপিকস আছে আমরা আজকে এটা দেখে নেব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হলে আমাদের কি কি শিখতে হবে দেখো বন্ধুরা, আমরা এই ডায়াগ্রামটি থেকে দেখে বোঝার চেষ্টা করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি কি আছে। এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এটা হচ্ছে এক নাম্বার টপিকস আমাদের শিখতে হবে। দুই নাম্বার টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তিন নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ টু বন্ধুরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি হবে, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শিখলাম আমরা। চার নাম্বার বন্ধুরা যে কাজটা আমরা শিখব সেটা হচ্ছে ডিগ্রি। পাঁচ নাম্বারে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ভয়েস। ছয় নাম্বারে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, complex. So, dear student, transformation of sentence is one type of topics, one type of grammar. Learning by which topic we can understand the transformation of sentence, that those topics belongs to in the transformation of sentence. I have presented here just through the diagram. The first sentence is assertive to interrogative. আমরা দেখতে পাবো এখানে আছে বন্ধুরা অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, নেক্সট আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এরপরে রয়েছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, ডিগ্রি, ভয়েস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এই টপিকসগুলো শিখতে হবে, কারণ এগুলা ক্লাস 9 এবং 10-এ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে রয়েছে 10 নাম্বার। Transformation of sentence, such a type of topic which carries 10 marks for these topics. This includes or this bear 10 marks for both 9 and 10 class students, as well as these topics is also included in the syllabus of vocational department. এগুলো শুধু যে জেনারেল সেকশনে রয়েছে তাই নয়, এগুলো
ভোকেশনাল সেকশনে রয়েছে। সুতরাং বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুধু ক্লাস 6-এরই নয়, 7-এরই নয়, এগুলো 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট all the classes in all the classes transformation of sentences are included as a topic and it is the most important topic for the student. Now today বন্ধুরা আজকে আমরা কিভাবে ভয়েস করতে হবে এটা আমরা শিখব এবং শেখার চেষ্টা করব। Let's try to learn the voice. চলো বন্ধুরা তাহলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোন কোন টপিকস আছে এটা আমরা জানতে পারলাম। আজকে আমরা মূল যেটা শিখব সেটা হচ্ছে ভয়েস শিখব। আমরা অনেক দিন নাম শুনেছি ভয়েসের, অনেক দেখেছি এবং আমরা জানি ভয়েস হচ্ছে একটা খুব কঠিন একটা টপিক সকলের জন্য। তাহলে চলো বন্ধুরা আজকে আমরা শিখব হচ্ছে ভয়েস। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। বাংলা গ্রামারে ভয়েসকে বলা হয়, বাংলা গ্রামারে বলা হয় বাচ্য, আর ইংলিশ গ্রামারে বলা হয় ভয়েস। তাহলে আমরা আজকে ভয়েস শুরু করছি। প্রথমে আমরা জানবো বন্ধুরা ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে, সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে ভয়েস কাকে বলে। সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। বন্ধুরা in English we can define the voice which action can be completed both by subject and object is called voice. Which action can be completed by subject and object that is called voice. আমরা আজকে জানলাম সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। আমরা এখন উদাহরণ দেব। আমরা যদি একটা বাক্য লিখি I ডিয়ার ফ্রেন্ডস, আমরা বাক্যটি লিখতে পারি আই রাইট এ লেটার। এই বাক্যটির অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখি। তাহলে বন্ধুরা আমরা যদি এই বাক্যটিকে লক্ষ্য করি দেখতে পাবো এখানে এই বাক্যটি সম্পন্ন হচ্ছে আই দ্বারা। আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে এই বাক্যটি সম্পন্ন হয়েছে কি দ্বারা? সাবজেক্ট দ্বারা। সুতরাং এটাও একটা কি ভয়েস। আবার যদি এই বাক্যটি আমরা লিখি a letter is written by me, এই বাক্যটি সম্পন্ন হয়েছে অবজেক্ট দ্বারা। সুতরাং বন্ধুরা আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে যদি কোনো বাক্য সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা সম্পন্ন হয় সেটার নাম হবে ভয়েস। আমরা দেখতে পেলাম বন্ধুরা এখানে আই রাইট এ লেটার, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে কি লেটার। এই বাক্যটি সম্পন্ন হয়েছে সাবজেক্ট দ্বারা, এই বাক্যটি সম্পন্ন হয়েছে অবজেক্ট দ্বারা। সুতরাং দুটোটা বাক্যই হচ্ছে ভয়েস। তাহলে আমরা দেখতে পেলাম হুইচ অ্যাকশন ক্যান বি কমপ্লিটেড বাই সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, দিস ইজ কল্ড ভয়েস। অ্যান্ড ফর এক্সাম্পল আই রাইট আ লেটার and the next example the letter is written by me, both of the sentences are completed by subject and object, that's why these are the voice. Dear friends, তাহলে আমরা দেখতে পেলাম ভয়েস কাকে বলে। সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে ভয়েস বলে। আমরা আজকে লিখব ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস দুই প্রকার। আজকে আমরা দেখলাম ভয়েস আমরা জানি ভয়েস দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। অ্যাক্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে কর্মবাচ্য। ডিয়ার স্টুডেন্টস, we see here there are two kinds of voice, one is active, another is passive. Active means কর্তৃবাচ্য, passive means কর্মবাচ্য। আমরা যদি
ঠিক বাংলা ব্যাকরণও লক্ষ্য করি, বাংলা ব্যাকরণও বাচ্য তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, আরেকটা হচ্ছে কর্মবাচ্য, আর অতিরিক্ত আরেকটি হচ্ছে ভাববাচ্য। তার মানে আমরা জানতে পারলাম যে বাংলা ভাষায়ও বয়সের প্রকারভেদ রয়েছে। বাংলা ভাষায় এই বাচ্য বা বয়স তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, আরেকটা হচ্ছে কর্মবাচ্য, আরেকটা হচ্ছে ভাববাচ্য। ঠিক ইংরেজি ভাষায়ও বয়স দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক অ্যারাবিক ভাষায়ও বয়স রয়েছে, সেই বয়স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মারুফ, আরেকটা হচ্ছে মাজহুল। সো নাও উই হ্যাভ আন্ডারস্টুড in every languages, in most of the languages there are voice, there is voice. In most of the languages there is a voice. According to English grammar there are two kinds of voice, one is active, another is passive. But according to Bangla languages there are three kinds of voice: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য. But in according to the Arabic language there are two kinds of voice: মারুফ, মাজহুল. তাহলে বন্ধুরা এখন আমরা দেখতে পেলাম একটা হচ্ছে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা জানব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। আমরা এখন জানার চেষ্টা করব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যে কাজটি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে সেটি হচ্ছে মূলত অ্যাক্টিভ ভয়েস। ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে দেখতে পেলাম যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। আমরা দেখতে পেলাম সাবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এখন আমরা কিছু উদাহরণ দেব। উদাহরণ থেকে আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড আউট অ্যান্ড আউট হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল, উই ইট রাইস, এই বাক্যটি সম্পন্ন হয়েছে সাবজেক্ট দ্বারা, সুতরাং এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যটি সম্পন্ন হয়েছে কিসের দ্বারা? সাবজেক্ট দ্বারা। উই ক্যান ইট রাইস। তোমরা প্রশ্ন করতে পারো, আসলে স্যার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যার দ্বারা বাক্য সম্পন্ন করা হয় অথবা যে বাক্যের মধ্যে কাজ করে। যেমন আমরা ভাত খাই, তাহলে এখানে কে কাজ করলো? আমরাই হচ্ছে সাবজেক্ট। পাখি আকাশে ওড়ে, কে কাজ করলো? পাখি হচ্ছে সাবজেক্ট। তারা বই পড়ে, কে কাজ করলো? তারাই হচ্ছে সাবজেক্ট। সুতরাং এখানে উই ইট রাইস, এখানে আমরা দেখতে পাবো উই ইট রাইস, উই আছে, সুতরাং উই হচ্ছে সাবজেক্ট। উই দ্বারা এই বাক্যটি সম্পন্ন হয়েছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা কি বলতে পারি বন্ধুরা? অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। এটাকে কি বলতে পারি? অ্যাক্টিভ ভয়েস। আর যদি কোনো আরো এক্সাম্পল আমি দিচ্ছি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এই বাক্যটিও সাবজেক্ট দ্বারা সম্পন্ন হয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা জানতে পারলাম হুইচ অ্যাকশন or which word can be completed by subject, that is called active voice. So বন্ধুরা, now I want to ask you question that what is active voice? How do you understand active voice? How do you identify the active voice? To identify the active voice, at first you have to know the subject, because without knowing the subject you never identify the voice. Definitely there are three conditions to complete the voice. At first you have to know the subject, and secondly you have to know the object. Thirdly you have to have complete idea about the verb. So বন্ধুরা, এখন আমরা দেখতে পেলাম অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? হুইচ অ্যাকশন ক্যান বি কমপ্লিটেড অবজেক্ট, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস। আমরা আগেই শিখেছি ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এখন আমরা শিখব প্যাসিভ ভয়েস কাকে বলে। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্যাসিভ ভয়েস বলে। অবজেক্ট দ্বারা
কোনো কাজ সম্পূর্ণ হলে, অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্যাসিভ ভয়েস বলে। অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্যাসিভ ভয়েস বলে। অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্যাসিভ ভয়েস বলে। Dear student, now we have understood by the definition of that if any work is completed by object, that is called passive voice। অর্থাৎ অবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হবে সেটাকে বলা হবে কি? প্যাসিভ ভয়েস। আমরা এখন উদাহরণ দেব। আমরা দেখতে পেলাম, আমরা now we are giving the examples. The work we have understood till this now what is passive voice. Which work is completed by object, that is called passive voice. It is easy, but see the examples. The work is done. The work is done by me. The work is done by me. Here the work subject না, এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এই বাক্যটি সম্পূর্ণ হয়েছে অবজেক্ট দ্বারা, এই কারণে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। এটা আর কখনোই অ্যাক্টিভ ভয়েস হবে না। কিভাবে? কারণ দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, এটা কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় না, এটা অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার যদি আমরা লিখি water is drunk by me, এটা হয়েছে অবজেক্ট দ্বারা। সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভ অর প্যাসিভ, বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো তাহলে আমরা ভয়েস কিভাবে শিখব? আসলে একেবারে সহজ ভাষায় আমি বলবো, ভয়েস শেখার জন্য তোমাদের তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট ক্লিয়ারলি জানতে হবে। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট ক্লিয়ারলি জানতে হবে। 2 নাম্বার ভার্ব সম্বন্ধে, ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এই তিনটা। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই 4টা বিষয় যে জানে সেই একমাত্র ভয়েস করতে পারবে। পরবর্তীতে তাকে জেনে নিতে হবে টেন্স, অর্থাৎ জানতে হবে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, জানতে হবে অক্সিলারি ভার্ব, এরপর তুমি ভয়েস করতে পারবা। সুতরাং ভয়েস করার জন্য দেয়ার আর সাম ভ্যালুয়েবল এলিমেন্টস টু কমপ্লিট ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দে আর অক্সিলারি ভার্ব অ্যান্ড সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড দ্য ভ্যালুয়েবল থিংস, এগুলো আমাদের জানতে হবে। বন্ধুরা, you have been wondered, you are wondered that voice is very difficult. How can you make the voice? How it is possible to make from active to passive? Now we are going to do from active to passive. কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেটা আমাদের এখন জানতে হবে। বন্ধুরা, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব সেটা আমরা জানব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। কিভাবে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবা? অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, 1 নাম্বার অবজেক্টিভ সাবজেক্ট হবে। অবজেক্টিভ সাবজেক্ট 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। 2 নাম্বার নিয়ম টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। 3 নাম্বার নিয়ম ভার্ব 3 নাম্বার রূপ হবে। 4 নাম্বার নিয়ম বাই হবে। ডিয়ার স্টুডেন্ট, সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে 1 নাম্বার কাজ হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট বসাতে হবে। অবজেক্টিভ কি বসাতে হবে? সাবজেক্টিভ রূপ। নাম্বার 2 টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। টেন্স অনুযায়ী
অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আমাদের বসাতে হবে। 2 নম্বর কাজ, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। 3 নম্বর কাজ হচ্ছে ভার্ব 3। 4 নম্বর কাজ বাই। 5 নম্বর কাজ সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পেলাম যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অবজেক্টের সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্ব 3 বাই, সাবজেক্টের অবজেক্ট। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এখন একটা ভয়েস করব, ভয়েস করে আমরা দেখাবো। আমরা যদি বাক্যটি এখানে লিখি, যদি আমরা এইভাবে লিখি, ফর এক্সাম্পল, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। এটাকে আমরা কি করব? প্যাসিভ ভয়েস করব। এটা আছে অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি প্যাসিভ করব তাহলে 1 নম্বর কাজ কি? অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট আছে কি? ওয়াটার, অবজেক্টের সাবজেক্ট বসালাম। 2 নম্বর কাজ অক্সিলারি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এখানে এম অথবা ইজ অথবা আর হবে। ইজ হলো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াটার, এই কারণে এটার সাথে ইজ হলো। 3 নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক। 4 নম্বর কাজ বাই। 5 নম্বর কাজ সাবজেক্ট এর অবজেক্ট। The next example, we read book. In the same way, the passive will be book. এখানে বুক হচ্ছে অবজেক্ট, সুতরাং বই আমরা প্রথমে আনবো। আর রিড ভার্ব 1 আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই কারণে এম ইজ আর। আর ভার্বের 3 নম্বর হচ্ছে রিড, 4 নম্বর হচ্ছে বাই, 5 নম্বর উই এর অবজেক্ট হচ্ছে আস। দিস ইজ দ্য process of making passive voice. Dear student, we have to complete the passive voice. That's why in the next class we will see you. Today is finished here. Thank you for all. Thank you.